বাংলাদেশ যদি ক্রাইসিসে হয় 3 সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনূস আমেরিকায় পালায় যেতে। বাংলাদেশে যদি অশুভ শক্তির জন্ম নেয় 3 সেকেন্ড সময় নেবে না ডক্টর ইউনূস পালিয়ে যেতে। কিন্তু একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার, তাদের পলিটিক্যাল স্ট্রাকচার পালাতে পারে না। ওইটাই ভয়। যখন দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে, অনেকগুলো ক্রিঞ্জ এলিমেন্টের জন্ম নেয়, উগ্রপন্থার জন্ম নেয়। কারণ তারা মনে করে দিস ইজ আওয়ার টাইম, হাই চান্স। নিউ ইয়র্ক টাইমস যেটা লিখছে যে বাংলাদেশে যারা উগ্র রাজনীতি করতে চায়, ডানপন্থার রাজনীতি করতে, তারা ভাবছে দিস ইজ দেয়ার হাই টাইম। তো সেই হাই টাইমে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু লিডারশিপে নেই, সুতরাং তারা মনে করছে যে ইউনূসকে দিয়ে তারা এমন একটা জায়গায় নিয়ে যাবে এবং একটা পর্যায়ে হয়তো তাদের দিকেও ক্ষমতাটা আসতে পারে। তো এই যে ক্ষমতার যে টানাটানি ভাগাভাগিতে, সেখানে আলু পোড়া খাওয়ার জন্য কাজ করছে কেউ কেউ। আপনি যার নাম করলেন, হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। কারণ হচ্ছে যে দিকভ্রান্ত মানুষ, তার নিজস্ব কোনো পলিটিক্স নাই। সে সারা জীবন করছে সিপিবি, সে সিপিবি বলে না আমার ভুল রাজনীতি হয়েছে। সে 2013 সালে ফাঁসি করে চিল্লাইছে, বলেন আমার ভুল রাজনীতি হয়েছে। তো এখন একটা মানুষ, আপনি আসলে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে কথায় কথায়, তা একটু করে করি। যে আপনি বলছেন ভ্রান্ত রাজনীতি করছেন, তার নামও নিতে চাইছেন না, কিন্তু আপনারা মিলেই তো এই গণ অভ্যুত্থানের সময় একটা প্ল্যাটফর্ম করে যোগাযোগ করে, মানে তখন তো এই গণ অভ্যুত্থানের পরিকল্পনা সাজানো ডক্টর আসিফ নজরুল বা বর্তমান প্রেস সচিব, আপনারই একটি কন্টেন্টে আমি এটা শুনছিলাম যে আপনাদের মধ্যে যোগাযোগ ছিল। তো সেই যোগাযোগ এরকম অবস্থায় হয়ে গেল। এখন আমি ওনাদের কাছ থেকে শুনি ডক্টর আসিফ নজরুল সম্পর্কে নানান তথ্য, প্রেস সচিব সম্পর্কেও আসে আপনাদের, মানে এই অবস্থা কেন হয় যে একদম গালাগালি, অসভ্য ভাষায় গালাগালিও চলে আসে? কেন হয় এরকম? না, গালাগালি না, আমি এগুলো পরিহার করার চেষ্টা করি। আমি অসভ্য ভাষায় গালাগালি দিই না। দেখুন, 5 তারিখের আগ পর্যন্ত আমাদের সবার টার্গেট ছিল আর কি, সবার টার্গেট ছিল যে শেখ হাসিনার পতন। তো শেখ হাসিনার পতনের জন্য আমরা ডান বাম, উগ্রপন্থা, মধ্যপন্থা, নিম্নপন্থা, সব পন্থা এক জায়গায় বসে আমরা কাজ করেছি। মানে আমাদের মধ্যে ভেদাভেদ যেগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। কিন্তু ওই সময়ও যে আমাদের মধ্যে ভেদাভেদ হয়নি তা তো না। যখন 4-5 তারিখে আমার স্পষ্ট মনে আছে, আমাদের অভ্যন্তরীণ যোগাযোগে মনজুর আল মতিন যখন দাঁড়িয়ে গেল কোর্টে, এবং সেইটা যখন এটাকে কি বলে, একটা ব্যাপক পাবলিক সাপোর্ট তৈরি করলো যে একজন ইয়াং লয়ার দাঁড়িয়ে গিয়েছেন। আমরা কি দেখলাম, তার পরের দিনই তার বাবাকে নিয়ে একটা ভিডিও আসলো যে সে হচ্ছে শেখ হাসিনার হয়ে কাজ করছে। ওই যে একটা ইন্ডিভিজুয়াল তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল, তার প্রধান করা হয়েছিল মনজুর আল মতিনের বাবাকে। তো আমি তখন অভ্যন্তরীণ গ্রুপে প্রশ্ন তুললাম যে আপনি যে এই কাজটা করলেন, এইটা তো আমার আন্দোলনের পিঠে চাবুক মারা হলো। কারণ মনজুর আল মতিন হচ্ছে এখন লিড করছে ল সেকশনসটাকে, যে না আইন শৃঙ্খলা বাহিনী আইনজীবী হিসেবে দাঁড়িয়ে গেছে সে। আপনি তার বাবাকে গণশত্রু হিসেবে উপস্থাপন করলেন, তার মানে তো আপনি সাবোটাজ করছেন আমাদের। যাচ্ছে তাই ভাষায় আমাকে গালিগালাজ করা হলো। তা আমি আন্দোলনের স্বার্থে যে না, আমরা এটাকে পাবলিক করতে দেইনি, বাট আমি বলছি আমরা যে তখনও এক ছিলাম তা তো না, আমাদের ভিতরে নানান রকম এই দ্বন্দ্ব এগুলো আছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে 5 তারিখের আগ পর্যন্ত কমন আমাদের প্ল্যাটফর্ম ছিল যে শেখ হাসিনাকে বিতাড়ন করতে হবে। এরপরে আবার যার যাই সে তার জায়গায় চলে গেছে, যে দেখছে যে 5 তারিখ শেখ হাসিনা তো বিতাড়িত হয়ে গেছে, এখন আমার ন্যারেটিভ এস্টাবলিশ করার সময়, তাই না, সেরকম ভাবছে। তো সে যেহেতু ডানপন্থার রাজনীতি এস্টাবলিশ করতে চায়, সে নিজে বাংলাদেশের নরেন্দ্র মোদী হতে চায়, সে ইউক্রেনের জেলেনস্কি হইতে চায়। কারণ জেলেনস্কি কি, সে একজন নিজে ইহুদি, কিন্তু সে একটা খ্রিস্টান দেশের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তো বাংলাদেশের মতো 90% মানুষের ইসলাম পন্থার প্রিয় মানুষের দেশে একজন কপট মোনাফেক হিন্দু যদি নেতৃত্ব আসতে পারে, তাহলে তো ওই স্বপ্নগুলো, এবং সেটা সে লেখালেখি করছে যে বাংলার জমিনে একদিন ট্রাম্পের উদয় হবে, ডানপন্থার রাজনীতি হবে। তো এগুলো হচ্ছে যে তার রাজনীতির আদর্শ। সেটা করার জন্য সে যেটা ভাবছে যে এটাই তার পন্থা, যে আমি যদি ওয়াকারকে ডিসপ্লেস করতে পারি তাহলে বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন না হলে আলু পোড়াটা খাওয়ার মধ্য দিয়ে হয়তো আমার একদিন সুযোগ তৈরি হবে। তো এখন তার দর্শন আর আমার দর্শন তো এক না, তাই না? আমাদের ব্যক্তিগত দর্শন তা সেটা নিয়ে আনা হয়, আমরা নাই যাই। কিন্তু তাহলে কি এরকম ব্যাপারটা যে আপনি একটা ভ্যাকুয়ামের কথা বলছিলেন, পলিটিক্যাল ভ্যাকুয়াম, মানে উগ্রপন্থা কোনোভাবে কি এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব খাটানোর জায়গায় আছে? এখনো পর্যন্ত আমি সরাসরি বলছি না যে নিয়ন্ত্রণটা খাটাচ্ছে, কিন্তু তারা তৎপর রয়েছে, বিষয়ে তো কোনো সন্দেহ নাই।
একজন স্কলার, ল্যাপটপ হুজুর বলে আমরা যাকে চিনি, উনি যদি বলতে পারেন যে না, ইউনূস সরকারকে বিরুদ্ধে কথা বলা হারাম এবং আল্লাহর নবী যেভাবে প্রেরিত হয় উনি প্রেরিত হয়েছে, এই হুজুররাই আওয়ামী লীগের আমলে ইউনূসকে সুদি ইউনূস বলে বলতে কার্পণ্যবোধ করে না। হাজারো উদাহরণ আছে, আমার কাছে ক্লিপ আছে এগুলা। তো আমি তাদেরকে উগ্রপন্থী বলছি না, তারা আমাদের ইসলামিক এটাকে বলে বক্তার চরিত্র হিসেবে সামনে আছেন। কিন্তু আপনাকে তো বুঝতে হবে, এই শাহবাগে যে জমায়েত হলো সেখানে নিষিদ্ধ, আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত এক্সট্রিমিস্ট অনেক এলিমেন্টকে আমরা দেখেছি। আমরা এই গভর্নমেন্টের ক্ষমতার পরপরই দেখেছি অনেক এক্সট্রিমিস্ট এলিমেন্ট পুশ করার জন্য, এমনকি আইএসআইএস এর ফ্ল্যাগ নিয়েও মিছিল মিটিং হয়েছে। সো এগুলোর এক্সিস্টেন্স আছে এবং তারা মনে করছে দিস ইজ দেয়ার হাই টাইম টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট। যদি তারাও যদি ক্ষমতায় না আসতে পারে, অ্যাটলিস্ট ইউনূসের মতো একটা দুর্বল সরকারকে কেমনে রেখে আলু পোড়াটা খাওয়া যায়। সেইটা এমন না যে বিএনপি আসলে একেবারে রাতারাতি তারা বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, কিন্তু তাদের জন্য তখন টাফ হয়ে যাবে এই কাজগুলো পরিচালনা করা। কারণ আপনাকে বুঝতে হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। সরকার পরিচালনা করে রাজনৈতিক দল, নির্বাহী কার্যক্রম পরিচালনা করে রাজনৈতিক দল, আর মাঠে সেই নির্বাহী আদেশ নিষেধ পালন করার জন্য পলিটিক্যাল যে স্ট্রাকচার, তারা ভিজিল্যান্ট হিসেবে প্রহরীর কাজ করে। তো আজকেও দেখেন মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের, সরকার বলছে এটা নিষিদ্ধ করা যাবে না, কিন্তু এই মিছিল ঠেকানোর জন্য তো সরকারের কোনো বাহিনী নেই, যারা কাজ করছে না। নতুন রাজনৈতিক দল এনসিপির কেউ এগিয়ে আসছে না, কারা এগিয়ে আসছে? ওই ছাত্রদল যুব দলের লোকজনই বাধাটা, প্রতিরোধটা তৈরি করছে। তো যখন এরা ক্ষমতায় নেই, তাই এই অবস্থা, বিএনপি ক্ষমতায় নেই, তবু এই দায়িত্বটা তারা পালন করছে। আর যখন তারা ক্ষমতায় থাকবে তখন এটা তাদের ইমানি দায়িত্ব হয়ে যাবে, যেন রাষ্ট্রের যে নির্বাহী যে রুলস, নির্বাহী যে নির্দেশনা, একটা হচ্ছে যে প্রশাসন পালন করবে, কিন্তু ভিজিলেন্ট তারা যেন প্রহরী হিসেবে এই কর্মী সমর্থকরা মাঠে দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং তখন আর এই ক্রিঞ্জ এলিমেন্ট যারা উগ্রপন্থা, তাদের উপস্থিতি থাকলেও রাষ্ট্র দখলে নেওয়ার কিংবা অন্যান্য করার মতো এইসব কর্মকাণ্ড তারা করতে পারবে না। ওইটাই আমার একমাত্র। সেজন্য আপনি রাজনৈতিক সরকার আসার পক্ষে কথা বলছেন। আমি একটু এই বিষয়ে আরেকটু আসবো যে বিএনপি এখন কি করবে বা রাজনৈতিক সরকার আসবে কি করে, সেটা একটু কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গে, যেহেতু মানে পিনাকি ভট্টাচার্যের পোস্ট নিয়ে কথা বলছিলাম, তার ব্যক্তিগত দর্শনের দিকে না গিয়েও আমি এটা একটু জানতে চাই। তিনি বলছেন যে সামনে মানে এই সময়ে আগামী কয়েকদিনে সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। মানে মাঝখানে কয়েকদিনে অভ্যুত্থান শুনেছি, এরকম কোন ঝুঁকি দেখেন? আমাকে আর দ্বিতীয় প্রশ্ন করেন না এই বিষয়ে। আমি বলছি গুজবের ফ্যাশনে, গুজব তার সে হচ্ছে আলু পোড়া খাওয়ার চেষ্টা করছে। এই আলু পোড়ার মানে এগুলো ফালতু, এগুলার মানে এগুলার কোন, শোনেন আমাকে একটা সুস্থ দর্শক দেখান তো দেখি যে সুস্থ রাজনৈতিক চিন্তা করে, যে তার রাজনৈতিক তার এইসব তথ্য দিয়ে নিজেকে মনে করছে যে না তার তথ্যকে ওন করছে। আমি তো একজন সুস্থ মানুষকে দেখি না তার তথ্য। তার বক্তব্যের পরে 32 নাম্বার ভাঙা হচ্ছে, তার বক্তব্যে সরকারের মধ্যে অনেক নড়চড় হচ্ছে। আপনাকে বুঝতে হবে, he's a very dishonest credit ফুটেজ খোর। 32 নাম্বার তারটাকে ভাঙা হয়, যখন সবাই এগিয়ে গেছে তখন সেটা ওন করেছে, বলছে ইয়েস ভাঙো আমি আছি। এটা একটা ভুল ধারণা আপনাদের। সেটা যদি হতো তাহলে সিপিবির অফিস ভাঙার জন্য দুইজন লোক কেন যায় না? সেটা যদি হতো তাহলে ডেইলি স্টারের সামনে তার যে ডাক, সেখানে কেন 10 জন মানুষ যায় না? সেটা যদি হতো তাহলে জিয়াপথ হলো, গরু জবাই হলো, কত কিছু হলো। তো মানে এরকম একটা পত্রিকা অফিসের সামনে এরকম ঘটনা তো ঘটানো গেল। উদাহরণ দিচ্ছি, সেটা যদি হতো তাহলে পহেলা বৈশাখ এবার যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ হলো, সেটা কেমনে হলো? সেটা যদি হইতো, তার এই যে জাতীয় সঙ্গীত গাইলো 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতকালকে, এগুলো তো বিপক্ষে সে, তাই না? তো সে যদি এতই পাওয়ারফুল হইতো তাহলে তো এগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যেত সব। নো, এগুলো হি ইজ নট পাওয়ারফুল। মব যখন তৈরি হয়, সেই মবের ওনারশিপটা সে নিজেকে জাহির করার চেষ্টা করে যে না, লুক আমার হোয়াট ইজ মাই পাওয়ার। হি ডাজ হ্যাভ জিরো পাওয়ার। আমি বলবো কিছু উগ্রপন্থী মানুষ একটা গরু জবাই দিতে পারে তার কথায়, কিন্তু এর বাইরে আমার মনে হয় না যে নতুন বাংলাদেশে তার কোনো খুব বেশি ইনফ্লুয়েন্স কাজ করছে কোথাও না। জি,
আপনি আপনি সেটা মনে করছেন। এখন আবার আসি ওই যে আপনি রাজনৈতিক সরকার নির্বাচন প্রসঙ্গে বলছেন, হ্যাঁ নির্বাচন পেছানোর জন্য ওরকম অনেক রকম বক্তব্য চলছে। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা যেমন বলছেন, দেশের মধ্যে হুজুররা তেমন বলছেন, এরকম অনেকগুলোই শোনা যাচ্ছে। এই অবস্থায় আসলে বিএনপি কি করবে সেটি, বা বিএনপি কি করছে সেটির বিশ্লেষণ আপনার কাছ থেকে একটু জানতে চাই। তারা বলেছিল রোডম্যাপ না পেলে প্রয়োজনে আন্দোলন, রাজপথে আন্দোলনের কথাও বলেছিল। রোডম্যাপ চেয়ে একদম সময় নিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলে রোডম্যাপ চেয়ে অসন্তোষ প্রকাশ করলেন, তারপর বললেন আন্দোলনের প্রয়োজন নেই এই সরকারের বিরুদ্ধে। এবং বিএনপিকে একাই মনে হচ্ছে যেন দ্রুত নির্বাচন চাইবার একটা অবস্থায় কথা বলছে শক্তভাবে। বিএনপি আসলে কি করছে বা কি করবে এই যে অবস্থা চলছে তাতে? এটা আমি মনে হয় বিএনপি যারা লিডারশিপ তারা উত্তর দিতে পারবে, কিন্তু ঈদের আগে যখন এই নির্বাচন নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে এবং মনে হচ্ছিল যে তারা ঈদের পরে আন্দোলন করবে, সরকারকে স্পষ্ট চাপ দিবে, তখনই আমি ঈদের আগেই একটা লেখা লিখেছিলাম। আমি বলছিলাম যে আমার মনে হয় না সরকারকে নির্বাচন নিয়ে খুব বেশি চাপাচাপি করা ঠিক হবে বিএনপি, বরঞ্চ বিএনপি একলা না হয়ে তার যে পলিটিক্যাল অ্যালাই গুলো ছিল, রাজনৈতিক দল, সঙ্গী, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এগুলোকে অ্যাক্টিভেট করা এবং সম্মিলিতভাবে দাবিটা জানানো। তো সেই জায়গাগুলোতে তারা কাজ করছে এবং আমি যতদূর জানি যে বর্তমান গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির প্রতি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা কিছুটা হলেও আস্থা ভাজন আছে যে না, একটা রোডম্যাপ ঘোষিত হবে এবং সে অনুযায়ী কাজ করবে। তা এখন নির্বাচন যদি হয়, আমরা দেখছেন এবং সেই লক্ষ্যে কাজও হয়েছে। জামাত ইসলামের আমির তিনি লন্ডন থেকে ফিরে এসে বলেছেন যে বর্ষার আগে, কি দুঃখিত, রোজার আগেই নির্বাচন। তো রোজার আগেই যে নির্বাচন, সেইটা এখন মোটামুটি একটা জায়গায় আছে। এখন আর নির্বাচন নিয়ে খুব বেশি, আমার ধারণা এই মুহূর্তে নির্বাচনটাকে আরো 2-10 মাস পিছিয়ে দেওয়ার জন্য খুব বেশি এলিমেন্ট কাজ করছে না, এই ক্রিঞ্জ কিছু এলিমেন্ট ছাড়া, যাদের কথা আপনি আলোচনা করলেন। রোজার আগে বলার পরে তিনি আবার পরের দিনই দুটি শর্ত জুড়ে দিয়েছেন, যে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার, এই তার আগে নির্বাচন নয়। এটা একদম এনসিপির মতোই তিনি বলেছেন। তারপরে আবার তিনি বলেছেন এপ্রিলের বেশি গড়ানো ঠিক হবে না, কোনোভাবেই উচিত হবে না নির্বাচন। মানে অনেকগুলো কথাই যে আমাদের আমির বলেছে। হ্যাঁ, না, এই জায়গায় আমরা ইনকনসিস্টেন্ট দেখতে পাচ্ছি এবং ওই জায়গাগুলো তো ওই যে পলিটিক্যাল বোঝাপড়ার একটা জায়গা তৈরি করা এবং দেন দরবারের একটা জায়গা তৈরি করা। আপনাকে বুঝতে হবে যে জামায়াত ইসলাম যে নির্বাচনের দাবি করবো, তাতে নিবন্ধনই এখনো চূড়ান্ত হয়নি, নিবন্ধন ফিরে আসেনি। তো এখন নির্বাচনের ডেট দিয়ে দিল, জামায়াত ইসলামের নিবন্ধনের সিদ্ধান্ত ছাড়া ওই নির্বাচন নিয়ে জামায়াত ইসলাম কি করবে? এনসিপি একটি রাজনৈতিক দল করছে, তারা রাজনীতি করার চেষ্টা করছে, তারা তো নিবন্ধনের জন্য কোয়ালিফাই এখনো হয়নি। তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে আমাদের আরো 2 মাস সময় দাও নিবন্ধন আবেদন করার সময়সীমা 2 মাস বাড়ানোর জন্য। তো জামাত এবং এনসিপি দুটি দল মাঠে সক্রিয়। এই দুটি দলের নির্বাচন করার কোন রকম প্রাথমিক যোগ্যতা নেই। তো তারা কেন নির্বাচনের জন্য এত করবে যে না আমাদের এখনই নির্বাচন দাও? কিন্তু যাদের আছে তারা এই কাজটা করছে যে না, এবং তারা তো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, আমার দৃঢ় বিশ্বাস যে তারা এই ভয়টা পাচ্ছে যে এই ভ্যাকুয়াম সময়ে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা যেভাবে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নানামুখী প্রচলিত প্রবণতা আছে, এটি আলটিমেটলি যদি হয়, কোথাও ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই রাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য খাদে পড়ে যাবে, যেটা যাওয়া ঠিক হবে না। সেটার কারণেই তারা নির্বাচন চায়। এবং আরেকটা বিষয় আছে, আপনাকে বুঝতে হবে যে উন্নয়ন, সংস্কার এবং বিদেশি বিনিয়োগ এগুলো ফাঁকা বুলি। বাস্তবতা হলো যে বিদেশি বিনিয়োগ 26% নাই হয়ে গিয়েছে। দেশি বিনিয়োগের জন্য আমদানি এলসি 28% ডিক্রিজ করছে। তো এটার কারণ হিসেবে তো বিএনপি বারবার বলছে যে একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে নোবডি উইল ইনভেস্ট ফর এ পানের দোকানেও কেউ বিনিয়োগ করবে না। এটা সেন্টার ফর পলিসি ডায়ালগ, যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, তাদের যে দুর্নীতি শ্বেতপত্র নিয়ে আমরা নানান কথাবার্তা বলছি যে না শেখ হাসিনার আমলে এত হাজার কোটি টাকা পাচার হয়েছে, তার প্রধান ডক্টর মোয়াজ্জেম হোসেন কালকে কি বলেছে যে দেশে নির্বাচন না হলে কোনো বিনিয়োগ আসবে না। এটা খুবই খারাপ বাংলাদেশের পরিস্থিতি।